পদ্মা নদীর পারে আজ এক নতুন ইতিহাসের সূচনা। বাংলাদেশ প্রবেশ করে ফেলল পারমাণবিক শক্তির যুগে। যা একসময় ছিল শুধুই স্বপ্ন, আজ তা বাস্তবে রূপ নিচ্ছে পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর পারে। বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম দেশ হিসাবে পরমাণু শক্তির অভিজাত ক্লাবে নিজের নাম লিখিয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে। কিন্তু এই বিশালাকায় বিদ্যুৎ কেন্দ্রটি আসলে কিভাবে কাজ করে, এটি কি আমাদের জন্য নিরাপদ, আর বাংলাদেশের অর্থনীতিতে এটা ঠিক কতটা প্রভাব ফেলবে, আজকের ভিডিওতে আমরা জানব রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আদ্যপান্ত বা আপাদ মস্তক। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন সাবসয়েল ইঞ্জিনিয়ার্স এবং সাথে আছি আমি আবু মাহসেন মোহাম্মদ সাজ্জাদ। আশা করছি আজকের ভিডিওটি আগ্রহী এবং কৌতূহলী মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর এর আলোচনায় আজকে মনোনিবেশ করব এই ভিডিওতে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এই সুদীর্ঘ যাত্রা শুরু হয়েছিল 1961 সালে। 1961 থেকে 1970 এই সময়ের মধ্যেই এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির বীজ বপন করা হয়েছিল বলে বাংলাপিডিয়া বা উইকিপিডিয়া থেকে জানা যায়। পাবনার রূপপুর প্রকল্পের জন্য 260 একর জমি অধিগ্রহণ করা হয় তৎকালীন সময়ে। তৎকালীন পাকিস্তান সরকার প্রকল্পটি অনুমোদনের ঘোষণা দিলেও পরে সেটি স্থগিত করে দেয়। 1961 সালে ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটানোর লক্ষ্যে দেশে প্রথম একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রকল্পের কারিগরি ও অর্থনৈতিক উপযোগিতা যাচাইয়ের জন্য বেশ কিছু সমীক্ষাও চালানো হয়। এর ভিত্তিতে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর গ্রামকে উপযুক্ত স্থান হিসাবে নির্বাচন করা হয়। 1962 সালের মধ্যে রূপপুরে প্রকল্পের মূল এলাকার জন্য প্রায় 260 একর জমি এবং আবাসিক এলাকার জন্য আরও 32 একর জমি অধিগ্রহণ করা হয়। এই সময়ে প্রকল্পের জমিতে প্রাথমিক ভূমি উন্নয়নের পাশাপাশি অফিস ভবন, গেস্ট হাউস এবং ইলেকট্রিক্যাল সাব স্টেশন নির্মাণের কাজ শুরু হয়। তৎকালীন পাকিস্তান সরকারের অধীনে ইউকে, ইউএসএ, ইউএসএসআর এবং সুইজারল্যান্ডের বিভিন্ন কোম্পানি প্রকল্পটি কারিগরি ও আর্থিক উপযোগিতা নিয়ে সমীক্ষা পরিচালনা করে। 1963 সালে জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের নির্বাহী কমিটি একনেক প্রাথমিকভাবে 70 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রটির অনুমোদন প্রদান করে। তৎকালীন পাকিস্তান সরকার প্রকল্পটি বাতিল করে দিলেও 1972 সালে বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে 200 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের নতুন উদ্যোগ গ্রহণ করে। পরমাণু শক্তি শান্তিপূর্ণ ব্যবহারের লক্ষ্যে এই প্রকল্প বাস্তবায়নের জন্য তিনি 1973 সালে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন BAEC গঠন করেন। তিনি প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ডক্টর MA ওয়াজেদ মিয়াকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের পরিচালক হিসেবে নিয়োগ দেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ 1972 সালে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সদস্যপদ লাভ করে, যা এই প্রকল্পের জন্য আন্তর্জাতিক কারিগরি সহায়তা পাওয়ার পথ প্রশস্ত করে। দেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অর্থাৎ 1973 থেকে 1978 বিদ্যুৎ খাতের উন্নয়নে পারমাণবিক শক্তি ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রকল্পের জন্য আগে থেকে নির্ধারিত জমিগুলো সুরক্ষিত রাখা এবং প্রাথমিক অবকাঠামো রক্ষণাবেক্ষণের নির্দেশও দেওয়া হয়। বঙ্গবন্ধুর এই প্রাথমিক উদ্যোগগুলোই আজ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বর্তমান সফলতার শক্ত ভিত্তি লাভ করেছে। কিন্তু সে সময় দেশে ব্যাপক পুনর্বাসন ও পুনর্গঠন কর্মকাণ্ড পরিচালনার প্রয়োজন হওয়ায় তৎকালীন সরকার পারমাণবিক চুল্লি স্থাপনের জন্য বরাদ্দকৃত অর্থ অন্যান্য প্রকল্পে স্থানান্তর করার তাগিদ অনুভব করে। একই কারণে সরকার 1973 সালে কানাডা সরকারের নবায়নকৃত প্রস্তাবটিতেও কোনো সাড়া প্রদান করেনি। 1977 সালে একটি ফরাসি কনসাল্টিং প্রতিষ্ঠান পারমাণবিক চুল্লি স্থাপনের কারিগরি ও অর্থনৈতিক সম্ভাব্যতা নিয়ে সমীক্ষা পরিচালনা করে। বাংলাদেশ সরকার নিজস্ব তহবিল থেকে এই সমীক্ষা কার্যে অর্থের যোগান দেয়। এই সমীক্ষা থেকে রূপপুরে 125 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি পারমাণবিক চুল্লি স্থাপনের পক্ষে মত দেওয়া হয়।
একটি ফরাসি পারমাণবিক চুল্লি সরবরাহকারী প্রতিষ্ঠান তাদের কনসোর্টিয়াম সহযোগীদের সমন্বয়ে 1978 সালে 125 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি পারমাণবিক কেন্দ্র স্থাপনের প্রকল্প প্রস্তাবনা পেশ করে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের একদল বিজ্ঞানী এবং প্রকৌশলী এই প্রস্তাবনা মূল্যায়ন করে এটিকে বাস্তবায়নের উপযোগী বলে রিপোর্ট প্রদান করে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এই রিপোর্টের উপর তাদের অনুকূল মতামত প্রদান করে। এ লক্ষ্যে সকল প্রকার আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়, কিন্তু শেষ পর্যন্ত প্রকল্পের অর্থায়ন নিশ্চিত না হওয়ায় নির্মাতা প্রতিষ্ঠানগুলো তাদের আগ্রহ হারিয়ে ফেলে। পরবর্তীতে প্রকল্প বাস্তবায়নে অর্থের সংস্থান নিশ্চিত করতে সরকারিভাবে প্রচেষ্টা অব্যাহত রাখা হয়। এই প্রচেষ্টার ফল হিসাবে 1986 সালে জার্মানি থেকে যৌথ উদ্যোগে প্রকল্প বাস্তবায়নের একটি প্রস্তাব দেওয়া হয়। এই লক্ষ্যে সমীক্ষা কার্য সম্পন্ন হয়, কিন্তু এক্ষেত্রে বৈদেশিক অর্থ সহায়তার সংস্থান না হওয়ায় প্রস্তাবটি তিমিরেই থেকে যায়। 2009 সালে আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেওয়ার পর রাশিয়ার সাথে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। 2009 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহণের পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত বাস্তবায়নের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করে। 2009 সালে সরকার দায়িত্ব নেওয়ার পর জ্বালানি ও বিদ্যুৎ খাতকে বিশেষ গুরুত্ব দেয় এবং পারমাণবিক উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। 2009 সালের মার্চ মাসে রাশিয়ান ফেডারেশন বাংলাদেশে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য আনুষ্ঠানিক প্রস্তাব পেশ করে। এপ্রিল 2009 সালে বাংলাদেশ সরকার রূপপুরে 1000 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র AES-92 মডেল নির্মাণের জন্য রাশিয়ার সেই প্রস্তাব অনুমোদন করে। 13 মে 2009 তারিখে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন BAEC এবং রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রোসাটম এর মধ্যে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তির ব্যবহার সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই সমঝোতা স্মারকটি মূলত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তা পাওয়ার মূল ভিত্তি হিসেবে কাজ করে এবং আলোচনার পথ প্রশস্ত করে। 2009 থেকে 2011 সালের মধ্যে রূপপুর প্রকল্পটির জন্য একটি কারিগরি সহায়তা প্রকল্প চালুর বিষয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA সম্মতি প্রদান করে। এই পদক্ষেপগুলির মাধ্যমেই মূলত প্রায় 5 দশক ধরে ঝুলে থাকা রূপপুর প্রকল্পটি একটি সুনির্দিষ্ট ও শক্তিশালী কাঠামো লাভ করে। 2 অক্টোবর 2013 তারিখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের প্রথম পর্যায়ের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এটি ছিল বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম এবং সবচেয়ে ব্যয়বহুল মেগা প্রকল্পগুলির মধ্যে একটির আনুষ্ঠানিক সূচনা। একই সময়ে রাশিয়ার সাথে প্রকল্পের কারিগরি এবং আর্থিক সহযোগিতার চূড়ান্ত চুক্তিগুলি সম্পন্ন করার কাজ এগিয়ে নেওয়া হয়। বর্তমানে প্রকল্পটি তার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রথম ইউনিট 1200 মেগাওয়াট। প্রথম ইউনিটে ইউরেনিয়াম জ্বালানি লুট করার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। আশা করা হচ্ছে 2026 সালের শেষ নাগাদ বা 2027 সালের শুরুতে এই ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। বিদ্যুৎ কেন্দ্রের রিঅ্যাক্টরগুলো এখন পরীক্ষার বিভিন্ন পর্যায়ে রয়েছে। দ্বিতীয় ইউনিটের কাজও দ্রুত এগিয়ে চলেছে। প্রথম ইউনিট চালুর প্রায় 1 বছর পর অর্থাৎ 2027 বা 2028 সালের মধ্যেই এটি থেকে বিদ্যুৎ বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হতে পারে। বিদ্যুৎ কেন্দ্রটি চালু হলে একযোগে 2400 মেগাওয়াট কার্বন মুক্ত পরিবেশ বান্ধব বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযুক্ত হবে, যা দেশের উত্তরাঞ্চলের শিল্পায়নে বড় ভূমিকা রাখবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় এবং ব্যয়বহুল একক প্রকল্প। এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় 1,13,000 কোটি টাকা, যা 3টি পদ্মা সেতুর তৈরির খরচের সমান। এই কেন্দ্রে 2টি ইউনিট থাকছে, যার প্রতিটি 1200 মেগাওয়াট করে মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। এটি চালু হলে দেশের মোট চাহিদার 10 থেকে 12% পূরণ করবে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন। অনেকে ভাবেন এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি হয়তো কোনো জটিল বোমা। আসলে কিন্তু তা নয়। সাধারণ বিদ্যুৎ কেন্দ্রে যেমন কয়লা বা গ্যাস পুড়িয়ে তাপ তৈরি করা হয়, এখানে সেই তাপ আসে ইউরেনিয়াম ফিশন বা নিউক্লিয়াস বিভাজন বিক্রিয়া থেকে।
ইউরেনিয়ামের গঠনের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো যখন একটি নিউট্রন ইউরেনিয়াম 235 এর নিউক্লিয়াসকে আঘাত করে তখন সেটি ভেঙে 2 বা ততোধিক ছোট নিউক্লিয়াসে পরিণত হয় এবং প্রচুর শক্তি উৎপন্ন করে। একেই পারমাণবিক ফিশন বা নিউক্লিয়ার ফিউশন বলা হয়। পারমাণবিক ফিশনের তাপ দিয়ে পানি ফুটিয়ে শক্তিশালী উচ্চচাপে বাষ্প তৈরি করা হয়, যা বিশাল টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে। রাশিয়ার কারিগরি সহায়তায় এখানে ব্যবহার করা হচ্ছে 3+ প্রজন্মের অত্যাধুনিক VVER-1200 রিঅ্যাক্টর। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দীর্ঘ যাত্রার পর এখন জ্বালানি সরবরাহ ও নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। রূপপুরে রাশিয়ার সর্বাধুনিক VVER-1200 অর্থাৎ জেনারেশন 3+ প্রযুক্তির রিঅ্যাক্টর ব্যবহার করা হচ্ছে, যা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর সকল নিরাপত্তা মানদণ্ড মেনে তৈরি করা হয়েছে। তেজস্ক্রিয়তা যেন পরিবেশে ছড়াতে না পারে সেজন্য এতে 5টি শক্তিশালী বাধা বা ব্যারিয়ার সুরক্ষা বলয় রয়েছে। রিঅ্যাক্টর ভবনটি 2টি শক্তিশালী স্তরে আবৃত। বাইরের স্তরটি বড় ধরনের বিমান দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগ যেমন 9 মাত্রার ভূমিকম্প বা টর্নেডো সহ্য করতে সক্ষম। যে কোনো চরম দুর্ঘটনায় জ্বালানি যদি গলে যায় তবে তা যেন মাটির নিচে ছড়িয়ে না পড়ে সেজন্য বিশেষ কোর ক্যাচার ব্যবস্থা রয়েছে। এছাড়া এটি কয়লা ভিত্তিক কেন্দ্রের মতো ধোঁয়া তৈরি করে না, ফলে বছরে প্রায় কোটি কোটি টন কার্বন নিঃসরণ কমবে এবং পরিবেশ থাকবে সুরক্ষিত। রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 1200 মেগাওয়াটের 2টি ইউনিটের নির্মাণ কাজ প্রায় শেষ হতে চলেছে। আজ 2024-2026 সালে এসে এই দীর্ঘ 5 দশকের প্রকল্পটি আলোর মুখ দেখছে। এটি কেবল বিদ্যুৎ কেন্দ্র নয়, বাংলাদেশে প্রযুক্তি নির্ভর আধুনিক ভবিষ্যতের এক প্রতীক। আপনি কি মনে করেন পারমাণবিক বিদ্যুৎ আমাদের এনার্জি সংকটের স্থায়ী সমাধান? কমেন্টে আমাদেরকে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার দিন। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো ইউরেনিয়াম কি এবং কিভাবে তা শক্তি উৎপাদন করে। সুতরাং এ ধরনের আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো সময়ে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।